আর একটা বিষয় সেটা হলো ভার্বের সাথে ভার্ব প্লাস এস অথবা ইএস, এটা হচ্ছে সিঙ্গুলার নির্দেশ করে। মাথায় রাখতে হবে ভার্বের সাথে এস অথবা ইএস সিঙ্গুলার নির্দেশ করে। শুধু ভার্ব, কোনো কিছুই নেই এর সাথে, কিছুই নেই, এটা প্লুরাল নির্দেশ করে। আচ্ছা, নাউন, নাউনের সাথে এস অথবা ইএস প্লুরাল নির্দেশ করে। ভালো করে বুঝতে হবে, নাউনের সাথে এস বা ইএস থাকলে সেটা প্লুরাল নাউন, ভার্বের সাথে এস বা ইএস থাকলে সেটা সিঙ্গুলার নাউন, ভার্বের সাথে কোনো কিছু নেই মানে সেটা প্লুরাল ভার্ব। ভার্ব সবসময় এই যে ব্র্যাকেটে যে ভার্বটা দেওয়া থাকে অলওয়েজ কি হয়, প্লুরাল। এই ব্র্যাকেটে যে ভার্বটা দেওয়া থাকে সেটা অলওয়েজ কি হয়, ভার্বের বেস ফর্ম বা রুট ফর্ম। রাইট ফর্ম অফ ভার্ব করার আগে বেসিক এই ধারণাগুলো মাথায় রাখতে হবে। যতগুলো গ্যাপ আছে প্রত্যেকটা গ্যাপে সবসময় ভার্বের এক নম্বর রূপ দেওয়া থাকে, প্রত্যেকটা গ্যাপে সবসময় ভার্ব প্লুরাল দেওয়া থাকে। এখন আমরা দেখবো সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, আর সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার। ভার্বকে সিঙ্গুলার করা হয় কিভাবে, ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হলে ভার্ব সিঙ্গুলার হয়। নাউনকে প্লুরাল করা হয় কিভাবে, ভার্ব নাউনের সাথে এস বা ইএস দিলে। দুইটা কিন্তু ভিন্ন জিনিস। ভার্বের সাথে এস বা ইএস হলে সিঙ্গুলার, আর নাউনের সাথে এস বা ইএস হলে প্লুরাল। ঠিক আছে? আর সব সময় ব্র্যাকেটের ভেতরে কি দেওয়া থাকে, ভার্বের এক নম্বর রূপ, ভার্বের প্লুরাল ফর্ম। আশা করি এই বেসিক ধারণাগুলো রাখলে পরবর্তীতে রাইট ফর্ম অফ ভার্ব করতে অনেক উপকার হবে। আমি আরো একটা বোর্ড সমাধান করব, করে অবশ্যই খুব দ্রুত আপলোড করব। আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা। আমি আসলে চেয়েছিলাম যে অনেকগুলো ক্লাস, অনেকগুলো গ্রামারের উপর ক্লাস নেব, কিন্তু আমার অফলাইনে ব্যাচগুলো এতই বেশি যে আমি ক্লাস নেওয়ার টাইম পাইনি। আমি যে রাইট ফর্ম অফ ভার্বের রুলস শেখাবো তেমন টাইম আমি পাইনি। সো একবারে আজকে আমি চলে আসছি বোর্ড সমাধানে। এটা যত সম্ভবত দিনাজপুর বোর্ড 2024-এর একটা কোয়েশ্চেন। আমি এই বোর্ডটা সমাধান করব। শুধু বোর্ড সমাধান করব না, কোথায় কি কি পরিবর্তন হচ্ছে, কেন কেন পরিবর্তন হচ্ছে, বেসিক কিছু ধারণাও দিব, পাশাপাশি বোর্ডটার সলিউশন করব। সো যারা 2026 ব্যাচের এইচএসসি শিক্ষার্থী আছে তারা এই ক্লাসটা দেখতে পারো, আশা করি অনেক উপকার হবে। ফার্স্টে আমরা যদি শুরু করি, উই ক্যান নট হেল্প। ওকে, আমি একটা বেসিক ধারণা দিই। রাইট ফর্ম অফ ভার্ব করার আগে আসলে স্টুডেন্টের কিছু বিষয় মাথায় রাখা উচিত। যেমন একটা প্যাসেজ, একটা প্যাসেজ যখন শুরু হয়, ওই প্যাসেজটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ, প্যাসেজটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ, এই জিনিসটা খেয়াল রাখতে হয়। যে সাবজেক্ট নিয়ে আমরা কথা বলবো, যে সাবজেক্ট নিয়ে এখানে আলোচনা করা হবে, সেই সাবজেক্ট কাজ করার ক্ষমতা রাখে নাকি অন্যের দ্বারা কাজটা সম্পাদিত হয়। আমরা অবশ্যই অ্যাক্টিভ আর প্যাসিভ শিখেছি, এইটা আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, কারণ অ্যাক্টিভ আর প্যাসিভের একটা বড় ভূমিকা কিন্তু রাইট ফর্ম অফ ভার্বে দেখা যায়। এর পাশাপাশি আমাদের আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এই প্যাসেজের টেন্স নির্ণয়। টেন্স নির্ণয় করলে আমার মনে হয় 80% ন্যারেশন একবারেই, সরি, 80% রাইট ফর্ম অফ ভার্ব একবারেই হয়ে যায়। কারণ একটা প্যাসেজের একটা টেন্সে যদি শুরু হয়, সাপোজ একটা প্যাসেজ প্রেজেন্ট টেন্সে শুরু হয়েছে, ম্যাক্সিমাম ভার্বগুলো কিন্তু প্রেজেন্ট টেন্সেই থাকে। সাপোজ একটা প্যাসেজ পাস্ট টেন্সে শুরু হয়েছে, ম্যাক্সিমাম ভার্বগুলো কিন্তু পাস্ট টেন্সেই থাকে। তাই স্টুডেন্টের ফার্স্ট কাজ হলো পুরা প্যাসেজটা পড়ে আগে টেন্স নির্ণয় করবে, টেন্স নির্ণয় করার পরে দেন সমাধানে যাবে। আর একটা বিষয় কি বললাম, আহ কোন ইয়েতে আছে, অ্যাক্টিভে নাকি প্যাসিভে। তাহলে আমি যদি বলি সংক্ষেপে, কয়টা বিষয় মাথায় রাখতে হবে। এক হলো টেন্স, কোন টেন্সে আছে। দ্বিতীয় হলো কোন ফরম্যাটে আছে, অ্যাক্টিভ নাকি প্যাসিভ। এই দুইটা জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে রাইট ফর্ম অফ ভার্ব করার ক্ষেত্রে। এরপরে বেসিক কিছু রুলস আছে, আমরা আশা করি এই বেসিক রুলস আমি ক্লাস নিব, বোর্ড সমাধান করব, পাশাপাশি বেসিক রুলস গুলো বলে দেবো। যারা নোট করতে চাই তারা অবশ্যই নোট করে নিবে, কারণ এর বাইরে তেমন খুব একটা রুলস নাই। ঘুরে ফিরে 5টা বোর্ড সলিউশন করলে দেখা যাবে ওই রুলস গুলো বারবার আসছে, রিপিট রিপিট রিপিট। আচ্ছা, প্রথমে দেখো উই ক্যান নট হেল্প। ফার্স্ট এই রুলস ভাই দেখে গেছে ভাই, একেবারে সহজ। উই ক্যান নট হেল্প, আমি বলি এই জিনিসটা অবশ্যই নোট করতে হবে। বাক্যে যদি, কোনো বাক্যে যদি ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প, কয়টা জিনিস বললাম, দুইটা জিনিস। কোনো বাক্যে যদি ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প, এই দুইটার যে কোনো একটা থাকে, এরপরে যে ভার্বটা আসবে আমরা চোখ বন্ধ করে ভার্বের সাথে আইএনজি দিয়ে দেবো। ঠিক আছে? তাহলে বাক্যে ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প, এই দুইটার কাজ কি, এরপরে ভার্বের সাথে আইএনজি। এখানে আছে কি, রিলাই, আমরা কি দেব, রিলাইং। ওকে, তাহলে 1 নম্বর পয়েন্ট হয়ে গেল যে বাক্যে যদি ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প থাকে, তাহলে তারপরে আমরা ভার্বের সাথে আইএনজি করব। এইভাবে যদি 5টা বোর্ড সলিউশন আমি করে দিতে পারি, আমার মনে হয় রাইট ফর্ম অফ ভার্ব একদম ক্লিয়ার হয়ে যাবে। দেন তারপরে আমরা যদি যাই, নাও ইংলিশ ইজ, বর্তমানে ইংলিশ ইউজ অ্যাজ আ কমন ল্যাঙ্গুয়েজ, ফর গ্লোবাল কমিউনিকেশন। আচ্ছা, ইংলিশ বর্তমানে গ্লোবাল কমিউনিকেশনের জন্য ব্যবহার
করা হচ্ছে নাকি ইংলিশ নিজেই নিজেই ব্যবহার হয়, মানে নিজেই নিজেকে ব্যবহার করছে নাকি মানুষ ব্যবহার করছে। সাবজেক্টটা আমাদের কি, সাবজেক্ট হচ্ছে ইংলিশ। আমাদের মাথায় রাখতে হবে এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ। ইংলিশ কি মানুষ ব্যবহার করে নাকি ইংলিশ নিজেই নিজে ব্যবহার হয়? নিজে নিজে ব্যবহার হয় না তো, ইংলিশকে মানুষ ব্যবহার করে ফর গ্লোবাল কমিউনিকেশন, মানে বিশ্বব্যাপী যোগাযোগের জন্য ইংলিশকে মানুষ ব্যবহার করে। তার মানে কি সাবজেক্ট কাজ করতে পারে না। সাবজেক্ট কাজ করতে না পারলে দুইটা বিষয় আবার বলি, বি ভার্ব এরপরে পৃথিবীতে যত ভার্ব আসবে বি ভার্বের পরে দুইটা জিনিস হবে, হয় ভার্বের সাথে আইএনজি, এটা কখন হয় অ্যাক্টিভের ক্ষেত্রে, অথবা ভার্বের তৃতীয় রূপ, এটা কখন হয়, এটা প্যাসিভের ক্ষেত্রে। বি ভার্বের পরে ভালো করে খেয়াল করো, বি ভার্বের পরে, আর বি ভার্বের ভেতরে কি কি আছে আমরা সবাই জানি, এম আছে, ইজ আছে, আর আছে, ওয়াজ আছে, ওয়ার আছে। এর মধ্যে কথা হলো এই এম ইজ আর এই তিনটে হলো প্রেজেন্ট টেন্সে বসে, ওয়াজ আর পাস্ট টেন্সে বসে। এম বসে আয়ের সাথে, ইজ বসে সিঙ্গুলার হলে, আর বসে প্লুরাল হলে, আর পাস্ট টেন্সে ওয়াজ অথবা ওয়ার বসে, ওয়াজ বসে সিঙ্গুলার হলে, ওয়ার বসে প্লুরাল হলে। আশা করি এতটুকু বেসিক নলেজ তোমাদের আছে। তাহলে আমি কি বললাম, বি ভার্বের পরে হয় ভার্বের সাথে আইএনজি হবে অথবা ভার্বের তৃতীয় রূপ হবে। ভার্বের সাথে আইএনজি হবে কখন, যখন অ্যাক্টিভ হবে। ভার্বের তৃতীয় রূপ কখন হবে, যখন প্যাসিভ হবে। এই ল্যাপটপ বন্ধ করো। আচ্ছা দেখো, বি ভার্বের পরে হয় ভার্বের সাথে আইএনজি হবে অ্যাক্টিভ হলে, না হলে ভার্বের তৃতীয় রূপ হবে প্যাসিভ হলে। আমরা যদি ওই যে সাবজেক্টটা লক্ষ্য করি, নাও ইংলিশ ইজ, বর্তমানে ইংলিশ, আস্তে আস্তে একদম আস্তে, এই জায়গায় যেন না পৌঁছায় ভয়েস। আচ্ছা, বর্তমানে ইংলিশ এটা কি নিজেই ব্যবহার হয় নাকি মানুষ ব্যবহার করে? অবশ্যই মানুষ ব্যবহার করছে ইংলিশকে ফর গ্লোবাল কমিউনিকেশন, বৈশ্বিক যোগাযোগের জন্য। তাহলে এটা কোন টেন্স, অবশ্যই প্যাসিভ। আর প্যাসিভ হলে কি হবে, বি ভার্বের পরে ভার্ব থ্রি। তাহলে এখানে ইজ আছে, আমরা ইউজটাকে কি করব, ইউজড করব। না ইংলিশ ইজ ইউজড, বর্তমানে ইংলিশ ব্যবহৃত হচ্ছে অ্যাজ আ কমন ল্যাঙ্গুয়েজ, একটা সাধারণ ভাষা হিসেবে ফর গ্লোবাল কমিউনিকেশন, বৈশ্বিক যোগাযোগের জন্য। আচ্ছা, তাহলে আমরা দুইটা টপিক শিখলাম, ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প, এরপরে সবসময় ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, তারপরে অ্যাক্টিভ হলে ভার্বের সাথে আইএনজি, প্যাসিভ হলে ভার্বের তৃতীয় রূপ। ওকে, পরেরটা আমরা যাই। আই, সরি এখানে মনে হয় ভুল আছে, এখানে আই না, এখানে যত সম্ভবত ইট ছিল। ইট রিকগনাইজ, রিকগনাইজ মানে কি, রিকগনাইজ মানে স্বীকৃতি দেওয়া। এখন ইট বলতে কি বোঝাচ্ছে, ইট বলতে আমরা সাবজেক্ট আগে ধরি, ইট বলতে আমাদের কিন্তু ইংলিশ ভাষাটাকে বোঝাচ্ছে। এখন ইংলিশ ভাষা, সে কি কথা বলতে পারে, সে কি স্বীকৃতি দিতে পারে, মানে সে কি স্বীকৃতি দেওয়ার, এই যে রিকগনাইজ স্বীকৃতি দেওয়ার কাজটা করতে পারে? যদি কাজটা করতে না পারে তাহলে সেটা কোন টেন্স, সেটা অবশ্যই প্যাসিভ। আর প্যাসিভে কি হয়, বি ভার্ব তারপরে ভার্বের তৃতীয় রূপ, আর অ্যাক্টিভে কি হয়, বি ভার্ব তারপরে ভার্বের আইএনজি। তাহলে আমরা বুঝতে পারছি যে ইংলিশ নিজে নিজেকে স্বীকৃতি দেয় না, মানুষ ইংলিশকে স্বীকৃতি দেয় কি হিসেবে, অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংলিশকে স্বীকৃতি দেয়। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো, ইট। যেহেতু থার্ড, তাহলে ভিডিওতে একটু সমস্যা হয়ে গিয়েছিল, আমি আবার পুনরায় শুরু করি। আমরা ছিলাম 3 নম্বর রুলসটাই। এর আগে আমরা দুইটা শিখেছি, ক্যান নট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি, আর প্যাসিভ হলে ভার্বের তৃতীয় রূপ। এখন আমাদের আসছে 3 নম্বরটা, ইট আছে কি, রিকগনাইজ, রিকগনাইজ মানে স্বীকৃতি দেওয়া। এখন আমরা যদি ইটকে তুলনা করি, ইট হচ্ছে সাবজেক্ট, ইট বলতে বোঝাচ্ছে ইংলিশ। ইংলিশ কি নিজে নিজেকে স্বীকৃতি দেয় অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংলিশ কি নিজে নিজেকে স্বীকৃতি দিয়েছে? না, মানুষ দিয়েছে। কাজটা কি ইংলিশ করেছে? না, মানুষ করেছে। তার মানে যে কাজ নিজে করতে পারে না সেটাই প্যাসিভ। আর প্যাসিভ মানে কি, আমরা জানি প্যাসিভ মানে বি ভার্ব প্লাস ভার্বের তৃতীয় রূপ, বি ভার্ব প্লাস ভার্বের তৃতীয় রূপ। আর অলরেডি আমরা বুঝে ফেলেছি এটা প্রেজেন্ট টেন্সে আছে, এই যে এখানে ইজ আছে। প্রেজেন্ট টেন্সে থাকা মানে 80% মাথায় সেট করে নিতে হবে, পুরা প্যাসেজটাই প্রেজেন্ট টেন্সে আছে। ঠিক আছে, একটু ভিন্ন হতে পারে, হতে পারে না তা না, কিন্তু মাথায় সেট আপ করে নিতে হবে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের প্রেজেন্ট টেন্স করতে হবে। আর আমরা জানি এখন আমাদের কি করতে হবে, প্যাসিভ। প্যাসিভে কি লাগে, বি ভার্ব প্লাস ভার্ব থ্রি। এখন আমরা জানি প্রেজেন্ট টেন্সের 3টা বি ভার্ব, এম ইজ আর, ওয়াজ আর তো একবারে বাতিল, কেন, কারণ এই দুটো পাস্ট টেন্স। এম বসে আয়ের সাথে, এখানে কি আয় আছে সাবজেক্ট, না নেই, তাহলে এম বাতিল। ইজ বসে সিঙ্গুলার হলে, আর বসে প্লুরাল হলে, এখানে আর প্লুরাল, এখানে ইট হচ্ছে সিঙ্গুলার, তাহলে আর বসলো না, বাদ থাকে কি ইজ, অবশ্যই এখানে ইজ বসবে, ইট ইজ। এরপরে কি, ভার্ব থ্রি। প্যাসিভে কি হবে, বি ভার্ব প্লাস ভার্ব থ্রি। এখানে রিকগনাইজ আছে, এখানে রিকগনাইজড, ইডি দিয়ে দাও, ই তো দেওয়া আছে, শুধু ডি দেওয়া যায়, দিয়ে দাও, হয়ে গেল। ইট ইজ রিকগনাইজড অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটাকে আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। নেক্সট, ইংলিশ ইজ ইম্পর্টেন্ট ফর, এই যে একটা রুলস চলে আসছে, ফর
অবশ্যই এটা নোট করতে হবে। ফর যত প্রিপোজিশন আছে, যতগুলো প্রিপোজিশন আছে সবগুলো প্রিপোজিশনের পরে সব সময় ভার্বের সাথে আইএনজি। এই যে ফর একটা প্রিপোজিশন, ইন, বাই, অফ, ফর, উইদাউট, এগুলো সব প্রিপোজিশন। এই প্রিপোজিশনের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি। তবে তবে টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। আবার কিছু ভিন্ন টু আছে, সেগুলো আমি বলবো, ঠিক আছে। সবগুলো প্রিপোজিশনের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি, তবে টু এর পরে ভার্বের বেস ফর্ম। এখানে প্রিপোজিশন আছে, মেইন ফর আছে, ফরের পরে ভার্ব কি আছে, মেইনটেইন। আমরা এখন কি দেব, আমরা এই মেইনটেইনটাকে তুলে দিয়ে মেইনটেইনিং দিব, কারণ প্রিপোজিশনের পরে কি হয়, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে আমরা এখন মেইনটেইন আছে, আমরা দিব মেইনটেইনিং, ঠিক আছে। English is important for maintaining communication with our developed partners. A good command. পরেরটা আমরা আসি, a good command over English as well as regular practices. এই দেখো, এটা একটা কমন মিস্টেক করে সবাই, এটাতে খুবই কমন মিস্টেক করে যে প্র্যাকটিসেস যেহেতু বলছে অনুশীলন, এখানে এখানে এস আছে তার মানে প্লুরাল, এখানে বিভার্ব ব্যবহার করতে বলছে, বিভার্বের ভিতরে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার আছে, ওয়াজ, ওয়্যার তো বাদ, যেহেতু পাস্ট টেন্স না, হবে এম অথবা ইজ অথবা আর, যেহেতু এম আয়ের সাথে যায়, এখানে সাবজেক্ট এম নেই তাই এম বাদ, ইজ হচ্ছে সিঙ্গুলার, এখানে তো প্লুরাল, ইজ বাদ, তাহলে আর। এইটাই ম্যাক্সিমাম লোক করে আসে কি, প্র্যাকটিসেস এর পরে আর দিয়ে আসে, যে প্র্যাকটিসেস প্লুরাল আরও প্লুরাল হয়ে গেল। না, ভুল, এটা হলো ভুল। এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ এমন একটা শব্দ, এই শব্দ দিয়ে যখন দুইটা পাশাপাশি দুইটা সাবজেক্টকে যুক্ত করে, তখন প্রথম সাবজেক্ট কি আছে ওই সাবজেক্ট অনুযায়ী সবসময় ভার্ব বসবে। আমরা যদি খেয়াল করি, আ গুড কমান্ড ওভার ইংলিশের উপর একটা ভালো দক্ষতা বলতে পারো, এ গুড কমান্ড ওভার ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ রেগুলার প্র্যাকটিসেস। এই প্র্যাকটিসেস দেখে কিন্তু আমরা ভার্ব দিব না, আমরা ভার্ব দিব কি উপরেরটা, আ গুড কমান্ড ওভার ইংলিশের উপর একটা ভালো দক্ষতা। তাহলে এখানে কি হচ্ছে, এটা সিঙ্গুলার, তাহলে আমাদের ভার্বটা দিতে হবে কি সিঙ্গুলার, আর ওয়াজ ওয়্যার তো একবারে বাদ, যেহেতু এই দুইটা পাস্ট, হবে এম অথবা ইজ অথবা আর। এখন এম তো এর সাথে বসে, আর তো প্লুরাল বাদ, তাহলে থাকে কি ইজ, তাহলে কি হবে এখানে, এখানে ইজ হবে। বিষয়টা একটু বিদঘুটে টাইপের, তাই তোমাদের মাথায় রাখতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ, এইটা হলো মূল কথা, ঠিক আছে। এ গুড কমান্ড ওভার ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ রেগুলার প্র্যাকটিসেস ইজ এসেনশিয়াল ফর আজ। দেন 80% of information of all the computers, সেম, এটাও ম্যাক্সিমাম ভুল করে আসে, কম্পিউটার্স, এখানে বিভার্ব দিতে বলছে, তোমরা একবারে মনে করো এরকম চিন্তা করে সবাই, ওয়াজ ওয়্যার তো ফার্স্ট তাহলে বাদ, কম্পিউটার্স আছে প্লুরাল, তাহলে এম বাদ, ইজ বাদ, আর হবে, নো, এটাও ভুল, এখানে আর হবে না। আমি বলি, এই যে 80% অফ ইনফরমেশন, এই যে ইনফরমেশন এমন একটা শব্দ, ইনফরমেশন, নিউজ, তোমার আরো এরকম শব্দ আছে, হ্যাঁ, এই যে ইনফরমেশন, নিউজ, এই জাতীয় শব্দগুলো সবসময় সিঙ্গুলার হয়, এই জাতীয় শব্দগুলো ইনফরমেশন, ঠিক আছে। 80% অফ ইনফরমেশন অফ অল দ্য কম্পিউটার্স, ঠিক আছে, এখানে কম্পিউটার্স কিন্তু মূল সাবজেক্ট না, এই যে 80% তথ্য, 80% তথ্য এটাই হলো মূল সাবজেক্ট, তাহলে এটা কি সিঙ্গুলার। আমি বললাম তো ইনফরমেশন সব সময় সিঙ্গুলার, তাহলে এখানে কি হবে, ইনফরমেশন অফ অল দ্য কম্পিউটার্স, বিভার্ব হিসেবে সিঙ্গুলারে কি বসবে, ইজ বসবে, কারণ ওয়াজ ওয়্যার তো পাস্ট টেন্স, এই দুটো বাতিল, এম বসবে না, এম বসা এর সাথে, আর তো প্লুরাল বসবে না, থাকবে কি ইজ, তাহলে এখানে কি হবে, ইজ হবে। দেন উইথ আ ভিউ টু, এটা আরেকটা রুলস, রুলস আর রুলস, আমার তো মনে হচ্ছে কিছু রুলস, বেশি না, হাতে গোনা মনে হয় 15টা রুলস শিখলে রাইট ফর্ম অফ ভার্ব শেষ, আর কি লাগে রাইট ফর্ম অফ ভার্বের জন্য। এই যে উইথ আ ভিউ টু আছে, নেক্সট আমরা যদি আসি উইথ আ ভিউ টু, খুবই সুন্দর একটা রুলস, উইথ আ ভিউ টু। এখন আবার টু দেখে অনেকে ভার্বের 1 নম্বর রূপ দিতে পারে, যে ভাই টুর পরে আপনি বলেছেন প্রিপোজিশনের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হয়, তবে টু ব্যতীত টুর পরে ভার্বের 1 নম্বর রূপ হয় না ভাই, টুর পরে 1 নম্বর রূপ হয়, কিন্তু কিছু আবার টু আছে সেই টু গুলো ব্যতিক্রম, ঠিক আছে, মাথায় রাখতে হবে অনেক কিছু। যেমন এখানে আছে কি উইথ আ ভিউ টু, এমন শব্দ আমি আরো কয়েকটা বলি, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাডিক্টেড টু, কমিটেড টু, ডিভোটেড টু, প্রেফার, ফিল লাইক, তারপরে আছে স্টপ, ফিনিশ, এই শব্দগুলোর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি বসে, এই যে উইথ আ ভিউ টু এর পরে ভার্বের সাথে আইএনজি। আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে, এখানে যেমন এক্সচেঞ্জ আছে, এক্সচেঞ্জের লাস্টে কিন্তু যের সাথে ই আছে, আইএনজি করার সময় কিন্তু এই ই উঠে যায়, ঠিক আছে, হয় কি এক্সচেঞ্জিং, ঠিক আছে। নেক্সট যদি আমরা যাই, আওয়ার ভিউজ উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, উই হ্যাভ টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু,
ভালো করে মাথায় রাখো, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এগুলোর পরে সবসময় ভার্বের 1 নম্বর রূপ বসে। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এগুলোর পরে সবসময় ভার্বের 1 নম্বর রুলস বসে। এবার কিছু জিনিস মাথায় রাখতে হবে। এই যে ভার্বের 1 নম্বর রূপ, এর 1 নম্বর রুলস আমরা কোথায় খুঁজে পাবো? 1 নম্বর রুলস সবসময় কিন্তু এই ব্র্যাকেটের মধ্যেই দেওয়া থাকে, ঠিক আছে? ব্র্যাকেটের মধ্যেই সবসময় দেওয়া থাকে। তাহলে এখানে কি আছে? এখানে লার্ন আছে, আমরা লার্নই দিব, ঠিক আছে? লার্ন ইংলিশ। মোরেভার উই, পরেরটা মোরেভার উই প্রোভাইডেড উইথ দ্য গুড স্কোপ অফ, প্রোভাইডেড উইথ এই যে একটা বিষয়, আবার প্যাসিভ আসছে। প্যাসিভ আসলে কি হয়? আমরা অলরেডি শিখেছি, প্যাসিভ আসলে হয় বি ভার্ব, তার সাথে ভার্বের তৃতীয় রূপ। এখন আমরা যদি সাবজেক্টের দিকে খেয়াল করি, সাবজেক্ট হিসেবে কি আছে? সাবজেক্ট হিসেবে আসে উই। উই এর সাথে আমরা অলরেডি বুঝে গিয়েছি এটা প্রেজেন্ট টেন্স, উই প্লুরাল, তাহলে বি ভার্ব হিসেবে কি আসবে? আর। তাহলে উই আর, আর কি হবে? প্যাসিভের আরেকটা নিয়ম কি? বি ভার্ব প্লাস ভার্ব 3, এই যে প্রোভাইড আছে এর সাথে ডি দিয়ে দাও, প্রোভাইডেড, উই আর প্রোভাইডেড উইথ দ্য গুড স্কোপ অফ। কিছুক্ষণ আগে বললাম প্রিপোজিশনের পরে সবসময় ভার্বের আইএনজি। এই যে প্রিপোজিশনের পরে কি করবা? এনজয় আছে, এনজয়ের সাথে আইএনজি দিয়ে দাও, এনজয়িং দ্য বেস্ট বুকস থ্রু ইংলিশ। আবার দেখো সাবজেক্ট হিসেবে কি আছে? ইংলিশ সিঙ্গুলার, ইংলিশ বি ভার্ব বসাতে বলছে, এম ইজ আর, ইংলিশ সিঙ্গুলার, এর সাথে কি বসে? সিঙ্গুলার বি ভার্ব ইজ, ইংলিশ ইজ নাও নো লঙ্গার দ্য নেটিভ স্পিকার্স ল্যাঙ্গুয়েজ নাও। ইট, ইট, ইট বলতে কি বোঝাচ্ছে? ইংলিশকে বোঝাচ্ছে। ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কি হবে? ভার্বের সাথে এস বাই এস হবে। এখানে বিলংস আছে, এর সাথে এস দিয়ে দাও, বিলংস টু দ্য ওয়ার্ল্ডস পিপল। ইট ইজ হাই টাইম, এই যে আবার একটা রুলস চলে আসছে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর পরে ভালো করে খেয়াল রাখো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বের দ্বিতীয় রূপ দিতে হয়। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর পরে যদি সাবজেক্ট থাকে, টাইম ইট ইজ হাই টাইম এর পরে যদি সাবজেক্ট থাকে ভার্বের দ্বিতীয় রূপ দিতে হয়। এই যে এখানে কি আছে? পে আছে, আমরা পে কে কি করব? পেইড করব, ঠিক আছে? ইটস হাই টাইম উই পেইড মোর অ্যাটেনশন টু ইংলিশ, এটাই উপযুক্ত সময় ইংলিশে আমরা অতিরিক্ত বেশি বেশি মনোযোগ দেব, আদারওয়াইজ অন্যথায় উই ল্যাগ বিহাইন্ড, পেছনে পড়ে থাকি নাকি থাকবো। আমরা যদি ইংলিশে মনোযোগ না দিই তাহলে আমরা কি করব? পেছনে পড়ে থাকবো। অর্থাৎ ফিউচার টেন্স, ফিউচার টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব ওয়ান। সাবজেক্ট কি আছে? উই আছে, এর সাথে শ্যাল উইল দিয়ে দাও, উইল দিলাম। এরপরে কি আছে? ল্যাগই দাও, ঠিক আছে? এবার কিছু বিষয় আমি উল্লেখ করে দিই। কিছু বিষয় উল্লেখ করে দিই। এই যে ব্র্যাকেট, এই ব্র্যাকেটের ভেতরে যে ভার্বটা থাকে এইটা অলওয়েজ সবসময় মাথায় রাখতে হবে, এটা অলওয়েজ প্লুরাল। এই যে ব্র্যাকেটের ভেতরে ভার্ব, এটা অলওয়েজ কি? প্লুরাল। তারপরে আরেকটা কথা, এই ভার্ব সব সময় অলওয়েজ ভার্ব ওয়ান বা বেস ফর্ম। ব্র্যাকেটের ভিতরে রাইট ফর্ম অফ ভার্বের ব্র্যাকেটের ভিতরে যে ভার্বটা দেওয়া থাকে সেটা অলওয়েজ কি হয়? প্লুরাল। ব্র্যাকেটের ভিতরে যে ভার্বটা দেওয়া হয় সেটা অলওয়েজ কি হয়? ভার্ব ওয়ান বা যেটাকে ভার্বের বেস ফর্ম, রুট ফর্ম বলা হয়, ঠিক আছে? এগুলো মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় সেটা হলো ভার্বের সাথে ভার্ব প্লাস এস অথবা ইএস, এটা হচ্ছে সিঙ্গুলার নির্দেশ করে। মাথায় রাখতে হবে, ভার্বের সাথে এস অথবা ইএস সিঙ্গুলার নির্দেশ করে। শুধু ভার্ব, কোনো কিছুই নেই এর সাথে, কিছুই নেই, এটা প্লুরাল নির্দেশ করে। আচ্ছা, নাউন, নাউনের সাথে এস অথবা ইএস প্লুরাল নির্দেশ করে। ভালো করে বুঝতে হবে, নাউনের সাথে এস বা ইএস থাকলে সেটা প্লুরাল নাউন, ভার্বের সাথে এস বা ইএস থাকলে সেটা সিঙ্গুলার নাউন, ভার্বের সাথে কোনো কিছু নেই মানে সেটা প্লুরাল ভার্ব। ভার্ব সবসময় এই যে ব্র্যাকেটে যে ভার্বটা দেওয়া থাকে অলওয়েজ কি হয়? প্লুরাল। এই ব্র্যাকেটে যে ভার্বটা দেওয়া থাকে সেটা অলওয়েজ কি হয়? ভার্বের বেস ফর্ম বা রুট ফর্ম। রাইট ফর্ম অফ ভার্ব করার আগে বেসিক এই ধারণাগুলো মাথায় রাখতে হবে। যতগুলো গ্যাপ আছে প্রত্যেকটা গ্যাপে সবসময় ভার্বের 1 নম্বর রূপ দেওয়া থাকে, প্রত্যেকটা গ্যাপে সবসময় ভার্ব প্লুরাল দেওয়া থাকে। এখন আমরা দেখবো সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, আর সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার। ভার্বকে সিঙ্গুলার করা হয় কিভাবে? ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হলে ভার্ব সিঙ্গুলার হয়। নাউনকে প্লুরাল করা হয় কিভাবে? ভার্ব নাউনের সাথে এস বা ইএস দিলে। দুইটা কিন্তু ভিন্ন জিনিস। ভার্বের সাথে এস বা ইএস হলে সিঙ্গুলার, আর নাউনের সাথে এস বা ইএস হলে প্লুরাল, ঠিক আছে? আর সব সময় ব্র্যাকেটের ভেতরে কি দেওয়া থাকে? ভার্বের 1 নম্বর রূপ, ভার্বের প্লুরাল ফর্ম। আশা করি এই বেসিক ধারণাগুলো রাখলে পরবর্তীতে রাইট ফর্ম অফ ভার্ব করতে অনেক উপকার হবে। আমি আরো একটা বোর্ড সমাধান করব, করে অবশ্যই খুব দ্রুত আপলোড করব।